আদিবাসীদের নিজস্ব ধর্মের কি ব্যবস্থা আছে সেটাকে জানতে হবে। তো সেটা জানতে গিয়ে আমি আরো অনেক স্টাডি করি, আমরা আমাদের গ্রুপ আছে, স্টাডি করে আমরা বুঝতে পারি জাতির যেহেতু এই জাতি নিয়ে কাজটা বেশি করি, যে এই ধর্মের নাম হচ্ছে শাড়ি ধর্ম। শাড়ি ধর্মটা এই শাড়ি ধর্মের যে নিজস্ব একটা থিওলজি আছে, মাইথোলজি আছে, এর একটা ধর্মগ্রন্থ আছে। এই গ্রন্থটার নাম হচ্ছে জমসিন বিন্দু। এই জমসিন বিন্দু থেকে সাঁওতাল জাতির যত এই কৃষ্টি কালচার সমাজ ব্যবস্থা যা আছে ওইখান থেকে এসেছে। যেমন সাঁওতালরা ওদের যে মূল দেবতা, এরা সোর খায়, শুকর বলি দেওয়া হয়। ওরা যা 5 বছর অন্তর মা মরে হয়। যে মূল যে ধর্মস্থানের নাম হচ্ছে জাহের স্থান, কোথায় হয়? শাল গাছের নিচে হয়। শাল গাছ কি? আমাদের এই জমসিন বিন্তের যে ধর্মগ্রন্থের যে কথা বলছে, সেদিনে এটা শ্রুতি আকারে ছিল, এখন একটা পুঁথিতে হয়েছে, মানে বইয়ে লেখা হয়েছে। শাল গাছের তলায় শাল গাছের আঠা ধুনো জ্বালিয়ে শাল গাছের পাতা দিয়ে শাল ফুলকে নিবেদন করা, এটা হলো বাংলা। তাহলে এই ব্যবস্থা থেকে জমসিন বিন্তের যে আঘাত থেকে এখন এসে ধরুন আজকে বিশ্ব চরাচরের সমস্ত ধর্মাচারী মানুষ শাল আঠাকে ধুনোকে পবিত্রতম নির্যাস হিসেবে ব্যবহার করে। কিন্তু শাল গাছের পুজো কে করেন? এই জনগণ করে। শাড়ি ধর্মে জাহের থান, মাসি থান যে আছে, তার সম্মান বিনষ্ট করে। প্রত্যেকটি জাতির নিজস্ব একটা ধর্ম আছে, সেই ধর্মের মধ্যেই সমাজ তৈরি আছে। সেই সমাজ থেকেই জাতি তৈরি আছে, জাতি থেকে তার সাহিত্য। মাতৃভাষা ভাতৃদুগ্ধ সমাজ, তাহলে সন্তান থেকে মাতৃভাষা কি ভাতৃদুগ্ধ নয়? ওনার বিদ্যায়তনিক পড়াশোনা প্রথমে বসন্তপুর গৌরমোহন প্রাইমারি স্কুল, পরবর্তীকালে জমালপুর হায়ার সেকেন্ডারি স্কুল এবং বঞ্চিগ্রাম বিহারীলাল হাই স্কুল থেকে। তিনি তারপর হরিপাল বিবেকানন্দ কলেজ থেকে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হরিপাল বিবেকানন্দ কলেজ থেকে স্নাতক পাশ করেন এবং তারপর কর্মরত হন ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমিউনিটি সাপ্লাইজ কর্পোরেশনে। কিন্তু যেই পরিচয়টার জন্য উনি আমাদের কাছে অনেক বেশি আদরের এবং সম্মানের, যেটা হচ্ছে তপল, একটি কোয়ার্টারলি সাঁওতালি লিটারেরি ম্যাগাজিন, যেটা ওনার তত্ত্বাবধানে শুরু হয় এবং সেই ম্যাগাজিনটা সাঁওতালি সাহিত্যের একটা এখন বেঞ্চমার্ক হয়ে গেছে। খুব রিসেন্টলি 2010 সালে সময় কৃষ্ণ মহাশয়কে প্রেস্টিজিয়াস টেগোর লিটারেচার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, যেখানে ইনস্টিটিউট বাই স্যামসন অ্যান্ড সাহিত্য একাডেমি কোলাবোরেট করে দেওয়া হয়েছিল তার নমলিয়া লেখার জন্য। উনি এছাড়াও সারদা প্রসাদ স্মৃতি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকেও পুরস্কৃত। উনি এছাড়া যেটা করেছেন, তিনি হচ্ছেন হুগলিতে যে হুগলি জেলা সাঁওতালি সাহিত্য পরিষদ 1988 সালে উনি স্থাপন করেন, যেটা বর্তমানে সাঁওতালি সাহিত্য পরিষদ বলে পরিচিত। বহু বছর ধরে উনি সাঁওতালি সাহিত্য, সাঁওতালি সংস্কৃতি এবং এই বিষয়ে সাঁওতালি যে কাজকর্ম হচ্ছে সেটা আমাদের মেইন স্ট্রিমের কাছে বারবার তুলে ধরেছেন। নিজের ভাষা সংস্কৃতির জন্য লড়াই করে চলেছেন এবং সেই অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এখন আমরা তাকে অনুরোধ করব এখানে সেটা পেশ করতে। প্রথমে সকলকে জোহার। এই যে এখানকার আপনারা সকল আগামী দিনের ভবিষ্যৎ, যারা সমাজের চিন্তায় অগ্রণী ভূমিকা নিয়েছেন, চিরকাল এরাই নিয়েছেন, আমি এই আলোচনা সভাতে এসে আপনাদের দেখে বা এই কথা শুনে যতটুকু শুনলাম, আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। আমরা যে ধরনের আমি কাজ করি, আমার সংগঠন আছে, একদিকে সাহিত্য সংগঠন আছে হুগলি জেলা সাঁওতালি সাহিত্য পরিষদ থেকে, এটা পরবর্তীকালে রেজিস্ট্রেশনে আমরা সাঁওতালি সাহিত্য বাইসি হিসেবে পেয়েছি। এতে সাঁওতালি সাহিত্যকে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ব সাহিত্য
পরিসরে ওকে এগিয়ে না, আমরা ক্ষুদ্রতম যেটুকু প্রয়াস করেছি। যখন 2003 সালে এই সাঁওতালি ভাষা অষ্টম তফসিলভুক্ত হলো, তখন এর প্রাসঙ্গিকতা আরো বেশি এসে যায়। তো এটা আমরা যতটুকু করার চেষ্টা করেছি। আমি এই সাহিত্য ক্ষেত্রে কাজ করতে গিয়ে একটা জিনিস দেখেছি, সেটা হলো একটু ম্যাডাম যেটা বললেন যে এই সমস্ত আদিবাসী জনগোষ্ঠীগুলো তাদের নিজস্বতার যে স্বতন্ত্রতা, এই থেকেই ওরা এই অনুভূতি থেকে বঞ্চিত। সেই প্রেক্ষাপটে আমি অনুভব করি, বা আমরা কতগুলো এই লেখক গোষ্ঠী আমরা অনুভব করি যে এই সাঁওতালি বা এই ধরনের আদিবাসী সংস্কৃতিকে ধরে রাখতে গেলে আদিবাসীদের নিজস্ব ধর্মের কি ব্যবস্থা আছে সেটাকে জানতে হবে। তো সেটা জানতে গিয়ে আমি আরো অনেক স্টাডি করি, আমরা অনেক গ্রুপ আছে, স্টাডি করে আমরা বুঝতে পারি তার মধ্যে কিছুটা অগ্রণী ভূমিকা আমি নিই। তো তখন ভারত জাকাত শাড়িধরম বাইশী বলে একটা সংগঠন আমরা তৈরি করি, এবং এই ভারত জাকাত শাড়িধরম বাইশীর মাধ্যমে, বাইশী মানে হচ্ছে সংগঠন, সংস্থা, ভারত জাকাত মানে ভারত সারা অল ইন্ডিয়া, শাড়িধরম হচ্ছে সাঁওতালদের ধর্মের নাম হচ্ছে শাড়িধরম। অনেকে অনেক কথা বলছে, বলুক না, কিন্তু মেন স্ট্রিম একটাই আছে যে সাঁওতাল জাতির যে সংস্কৃতি বা অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর যে সংস্কৃতি, সেটা একটা ধারা থেকে বেরিয়েছে, রাস্তায় আজ থেকে কোথায় হারিয়ে গেছে, সেটা আমাদের খুবই দুঃখের। এবং সেটাকে আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। তাতে করে দেখেছি সাঁওতাল জাতির যেহেতু এই জাতি নিয়ে কাজটা বেশি করি, যে এই ধর্মের নাম হচ্ছে শাড়িধরম। শাড়িধরমটা এই শাড়িধরমের যে নিজস্ব একটা থিওলজি আছে, মাইথোলজি আছে, এর একটা ধর্মগ্রন্থ আছে। এই গ্রন্থটার নাম হচ্ছে জমসিন বিনতি। এই জমসিন বিনতি থেকে সাঁওতাল জাতির যত এই কৃষ্টি কালচার সমাজ ব্যবস্থা যা আছে ওইখান থেকে এসেছে। এটা শুধু আমাদের নয়, সমস্ত জনজাতির ক্ষেত্রে, সমস্ত আদিবাসী গ্রুপের ক্ষেত্রে নিজস্ব ব্যাপারগুলো এইভাবে চলে এসেছে। হয়তো কোনো কোনো জাতিগোষ্ঠী তারা কিছুটা হারিয়ে ফেলেছে, কিন্তু সাঁওতাল জনগোষ্ঠী এখনো হারিয়ে যায়নি। এই যে জমসিন বিনতি যেটা আছে, এই বিনতির মধ্যে আমাদের যে নিজস্বতার যে স্বতন্ত্রতা, যে সৃষ্টির আরাধনা রয়েছে, এই ধর্মের মধ্যে কোনো জাতির সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি। এদের নিজস্ব ধারা এটাকে মেনটেন করেছে। যেমন আমাদের এখানে মুসলিম অভিযান হয়েছে, কিন্তু সাঁওতালটা তখন মুসলিম হয়নি, করতে পারেনি। অনেক হিন্দুবাদী অভিযান হয়েছে, কিন্তু সাঁওতালটা হিন্দুত্বে যায়নি। কেন যায়নি? এই ব্যবস্থার মধ্যে কতগুলো ওদের নিজস্ব বেড়া দেওয়া আছে, পরিকাঠামো আছে। যেমন সাঁওতালরা ওদের যে মূল দেবতা, এরা শুকর বলি দেওয়া হয়, এটা জামথারে পুজো হয়। যারা এই যে সহরায় যে পরব হয়, সেখানে যে গোপার্বণ হয়, সেখানে গোয়ালে গোদেবতাকে, ওদের যে আরাধ্য দেবতা আছে তাকে শুকর বলি দেওয়া হয়। এই শুকর বলির ব্যবস্থাটা থাকার ফলে কোনো মুসলিম এদের কিন্তু স্বাতন্ত্র্য নেই। সুতরাং এটা একটা বেড়া। হিন্দু ধর্মের অনেকগুলো অভিযান হয়েছে, এই তো হিন্দুস্তান এই বাতাবরণ তো আজকে থেকে না, বহুদিন থেকে এসছে। সেখানে ব্যবস্থায় দেখা গেছে যে আমাদের প্রতি 5 বছর অন্তর মা মরে হয়। যে মূল যে ধর্মস্থানের নাম হচ্ছে জাহের থান, এটা কোথায় হয়? শাল গাছের নিচে হয়। শাল গাছ কি? আমাদের এই জমসিন বিনতির যে ধর্মগ্রন্থের যে কথা বলছে, সেদিনে এটা শ্রুতি আকারে ছিল, এখন একটা পুঁথিতে হয়েছে, মানে বইয়ে লেখা হয়েছে। আমাদের অনেক মহাপুরুষের যারা এখানে কিছু জ্ঞানী গুণীর লোক তারা লিখেছেন, কিন্তু এটা একটু আমাদের মানে কমন স্ট্রিমের মেন স্ট্রিমে থেকে এটা আড়ালে হয়েছে। আমাদের মধ্যে এটা আমরা ঠিক পরিচালনা করতেই পারিনি, অন্যান্যগুলোতে একটু দূরে আসেনি। তো সেই অনুযায়ী গাছ হচ্ছেন এখানে
সমস্ত দেবতারা এখন সৃষ্টিকর্তা যিনি হচ্ছেন উনি হলেন ঠাকুরজি, ওটাকে বলা হয়। ঠাকুরজিই তার নিজস্ব এই ত্রিভুবনকে আপনার বিস্তারিত করার জন্য নিজের জীবকে অন্য অন্য জীবের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কিছু দেবতা সৃষ্টি করে। তাদের মধ্যে যে মূল দেবতা হচ্ছেন উনি হচ্ছেন মারাঙ্গুরু। মারাঙ্গুরু কোনো কোথাও পাহাড় নয়, এটা হচ্ছে মারাঙ্গুরু, এটা একটা নামবাচক বিশেষ একটা নাম। গুরু বলতে পাহাড়, মারাং মানে বড়, এরকম কোনো ব্যাপার নেই। উনি অলমাইটি গড, উনি হচ্ছে ঠাকুর সৃষ্টি করেছেন এবং ওনার মাধ্যমে মনুষ্যকে সৃষ্টি করে ঠাকুর কিভাবে করলেন, মনুষ্য সৃষ্টি করলেন কিভাবে, প্রথমে হাঁস এবং হাসিলকে সৃষ্টি করলেন, হংস। সে হংস তত্ত্বের মধ্যে উনি হাঁস হাসিলকে তার ফু দিয়ে তার নিজের জীবের একটা জীবনের তার অবয়ব, প্রাণের অবয়ব উনি ওই হাঁস হাসির মধ্যে প্রতিষ্ঠা করেন। সেখান থেকে দুজন ওরা ডিম্পের দুটো বাচ্চা, সেটা কোথায় করলেন, জলের মাঝখানে। ওখানে জলাকার ছিল, জলের মধ্যে নেমে টেনে পড়লেন, পদ্ম গাছের পাতা ওরা করল, ডিম করে বাচ্চা দুটো হলো। সেই বাচ্চা হলো পিঞ্চুহারাম মানবী। ওনারা হচ্ছেন ওই জীব যে মানবিক যে তৈরি হয়েছে, সেখান থেকে তার আবার ৫ জন ৬৭ জন এরা মনে কর্তৃক হয়ে আমাদের সমস্ত জীব চলেছে। তার মানে আমাদের প্রাণটা ওই ঠাকুর থেকে এসেছে। তো এই আরাধনের জন্য ঠাকুর সমস্ত এই জীবকে বাঁচিয়ে রাখার জন্য মনুষ্য জাতির মধ্যে তার নিজস্ব প্রাণের প্রতিষ্ঠা করে আর তাদের আনুষঙ্গিক সমস্ত জীবকে সৃষ্টি করে পৃথিবীকে বাসযোগ্য করার জন্য গাছরূপে সমস্ত দেবতাদের প্রতিষ্ঠা করে। ওই জন্য আমাদের যেটা মূল কথা হচ্ছে যে গাছ হলো প্রাণ, গাছ হচ্ছে দেবতা। আমাদের কোনো মহিলারা গাছে চলে, আমরা কোনো লোক আমরা এখনো গাছে উঠলে আমরা গাছকে প্রণাম করি, তবে উঠি। গাছের কাটা মানে আমাদের আপনার ধরুন এই দেবতাকে কাটা হচ্ছে, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। তাহলে সেই শাল গাছ রূপে স্বয়ং ঠাকুর প্রতিষ্ঠা আছে। সেই শাল গাছই হচ্ছে আমাদের জায়গানের আপনার প্রতিম। শাল গাছ চাই, তাতে জীবিত শাল গাছ দেওয়া হবে আর শাল গাছের ডাল দিয়েছে তাকে প্রতিষ্ঠা করা হবে। সেই শাল গাছের আঠাই হলো দৈব, সেই শাল গাছের পাতাই হলো দেবতার পাতা, সেই শাল গাছের ফুল হলো দৈব। তাহলে সেই এই আপনার শাল গাছের তলায় ঠাকুরের আরাধনায় মানুষের জীবনকে আরো সুষ্ঠু নিবেদন করার জন্য শাল গাছের তলায় শাল গাছের আঠা ধুনো জ্বালিয়ে শাল গাছের পাতা দিয়ে শাল ফুলকে নিবেদন করা, এটা হলো বাহার। তাহলে এই ব্যবস্থা থেকে জনসিদ্ধির যে আঘাত থেকে এখন এসে ধরুন আজকে বিশ্ব চরাচরের সমস্ত ধর্মাচারী মানুষ শাল আঠাকে ধুনোকে পবিত্রতম নির্যাস হিসেবে ব্যবহার করে, কিন্তু শাল গাছের পুজো কে করেন? এই জনগণ করে। এই যে আমাদের যে নিজস্ব এখন যে অনুবাদের প্রশ্নগুলো আসছে, আমরা যে ডিভাইড হয়েছি এটা কিন্তু ঠিক না। আমাদের ডিভাইড করা হয়েছে, কিভাবে করা হলো? সিধু কানু যে ভুল করলেন, ওর আগে তিলকা মাঝি ভুল করলেন, এই সারি ধর্মের সিস্টেমে করলেন। সিস্টেমটা কি ছিল? মাঝি সিস্টেম ছিল। এই যে মাঝি বা মোড়ল সিস্টেম যেটা আছে আমাদের বহু প্রাগৈতিহাসিক যুগ থেকে বৈদিক সভ্যতার আগে থেকে এই ব্যবস্থা আমাদের ছিল, এখন আছে। সেটা হচ্ছে মাঝি, বোর্ডের জগমাঝি, পানিক নায়ক, এই যে ৫ জন, এই পঞ্চায়েতের ৫ জন ব্যবস্থা বহুদিন থেকে আমরা এই জনপদগুলো শাসিত হয়ে এখন আসছে। তো সেই ৫ জনে যারা ছিল সেই সিস্টেমে আমাদের শাল গিরা হচ্ছে ঠাকুরের, যেটা বললাম পবিত্র গাছ, তাকে একটু পবিত্র দেওয়া হয়। সেই শাল গাছের গিরা, শাল গিরার ডাকে আপনি শুনেছেন, অনেকে আলোচনা করেছেন, এবার লিখেছেন আমার মহাশয় দেবী লিখেছেন, আরো অনেকে লেখক সুমান লেখক সরকার দৃষ্টিপাত করেছেন। শাল গিরার ডাকে সেই শাল পাতাকে আহ্বান জানানো, এটা হচ্ছে পবিত্র আহ্বান। এই যে ৫ জন যারা আছে, মোড়ল আছে, একজন মোড়ল ছাড়া কোনো গ্রামে কেউই থাকে, প্রত্যেকটা লোক একটা মোড়লের অন্তর্ভুক্ত একজন রয়েছেন প্রত্যেকটি পাড়ার মধ্যে। তো সেই তার কথা মান্য করে আমরা যখন শাল গাছের একে পাঠিয়ে ওই পাঠানো হলো ভগনাডিহির মাঠে। 1855 সালে 30শে জুন সেখানে আপনার এ হলো, মানে মানুষরা এলেন। তারা কি চেয়েছেন? বলে আমরা নিজের রাজ্য চাই। এখানে দেশ ভারত মা থেকে যারা ইয়ে করছেন, আমাদের প্রতি অত্যাচার করছেন, যারা একে ধ্বংস করছেন, ভারত মাতা অসম্মান করছেন,
মহিলাকে অসম্মান করছেন, তারপর এখান থেকে চলে যাবে। তাহলে এই সেদিনে যখন এই হুল হলো, হুল করার পরে এই সমস্ত আদিবাসী জনগণ তথা ওই অঞ্চলে যত সাধারণ মানুষ রয়েছে তারা অংশগ্রহণ করে। অংশগ্রহণ করার ভারতবর্ষে যখন স্বাধীনতা সংগ্রামের কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি, 1757 সালের এই যুদ্ধে, পলাশির যুদ্ধে আপনার এখানে ব্রিটিশ রাজ এলো এবং 1780 সালে বিদ্রোহ হলো তিলকামাঝি গ্রুপ করলে ভাগলপুরে। তাহলে তখন স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়নি। তখন থেকে এই ব্যবস্থা, এই মাঝি সিটের মধ্যে ভারতকে বাঁচানোর এই প্রচেষ্টা চলতেই থাকলো। তারপর তার পরবর্তীকালে ওকে হত্যা করা হলো, ওদের মারা হলো। সেই একটি করুণ করা হয়েছে, সেটা আমরা ইতিহাসে কম বেশি আমরা দেখেছি। পরবর্তীকালে সিধু কেন করলেন, ওনারা এখানে চলে গেলেন। এই যে ভুল করলেন, ওরা কি জানলো? ব্রিটিশরা জানলো যে ফুলের মধ্যে ওদের যে সালগিরার যে ড্রাগ আছে, এটা খুব ডেঞ্জার, একে না সরাতে পারলে এখানে রাজত্ব করাই যাবে না। তাহলে সালগিরাটা কি? ধর্মীয় বিরোধ। ধর্মটা কি? ওদের এই ধর্ম আছে, সারি ধর্ম আছে। যদি আগেকার দিনে ব্রিটিশ পিরিয়ডে সেন্সাস যে রিপোর্টগুলো দেখেন সারি ধর্মের কথা নেই, কারণ অন্য আদিবাসী ধর্মের কথা নেই। তাহলে ব্রিটিশরা জানতো। আপনার ধরুন 1861 সালে যা হয়েছে বা পরবর্তীকালে যেগুলো হয়েছে 1961 বা ভারত স্বাধীন হওয়ার পর, তার আগেই হয়েছে। তো তাহলে ওরা সেটুখানে হত্যা করলে ফাঁসি দেওয়া হলো। আর ওখানকার যত জমিদার ছিলেন বা ওখানকার যারা ব্যবসাদার, যারা শোষণ করতেন মহাজন, তাদের সবাইকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু একজনকে ওখানে ওই কাজের মধ্যে ওকে এন্ট্রি দেওয়া হলো, সেটাকে খ্রিস্টান মিশনারিদের এন্ট্রি দেওয়া হলো। খ্রিস্টান মিশনারিদের প্রথম কি কাজ হলো? ওরা প্রথমে এসে আদিবাসীদের ধর্মটাকে আগে জানলো। ওদের বাইবেলকে প্রথমে সাঁওতালি অনুবাদ করলো। যে প্রিয় বডি প্রথম অনুবাদ করে তো সাঁওতালিতে ধর্মে আনার জন্য উনি তো এখানে এসেছিলেন। যার জন্য আপনার ধরুন 1914 সালে উনি ওই বাইবেলকে সাঁওতালিতে অনুবাদ করেন। পরে সমস্ত আদিবাসীদের তাদের নিজস্ব ধর্ম থেকে সরিয়ে, তাদের অভাব অনটনের সুযোগ নিয়ে, ওই ধরনের দীর্ঘদিনের এই আন্দোলনের ফলে তার তো খাবার ছিলই না, এই খাবার লোভ দেখিয়ে, মাইলো দেখিয়ে আর করে নিয়ে গিয়ে ওদের যে মিলিটেন্সিটা, ওদের যে ভারতীয়ত্বটা, নিজস্বতাটাকে বিনাশ করে এই খ্রিস্টান মিশনারি বসানো হলো। কোথায় হলো? তালঝাড়িতে হলো, তারপরে কোথায় হলো? বেনাগাড়ি হলো, দুমকাতে হলো। তারা এই সমস্ত লোকদের তাদের এই নিজের ধর্ম থেকে সরিয়ে ওদের যে সারি ধরনের জাহের থান, মাসির থান যে আছে, তার সম্মান বিনষ্ট করে সেখানে যিশু জাহের প্রতিষ্ঠান। এই করে এখন দেখা যাচ্ছে ওই এলাকার সমস্ত যা লোকের মনের যে নিজস্বতা, এর মধ্যে একটা বিভেদ হয়ে গেছে। সবাই আর মারান গুরুর অনুগামী নয়, এখন কিন্তু যিশু মসির অনুগামী হয়ে গেছে। এটা একটা এক ধরনের এই জাতিকে শেষ করার বা এই ধরনের যেটা বিরসা মুন্ডা যেটা করেছেন, উনিও যা উর্বরণ করছেন, সেক্ষেত্রেও তাই রয়েছে। মিশনারিদের একটা কাজ রয়েছে। এখন যে কটা আমরা এখানে বাকি রয়েছি, এখন ভারতবর্ষের আবার এই মৌলবাদী সরকার, ব্রাহ্মণ্যবাদী সরকার। এখানে অন্য কোনো মতবাদ চলে না। এখানে হতে গেলে তোমাকে ব্রাহ্মণ হতে হবে, ব্রাহ্মণ্য বাদটা তোমায় মানতে হবে। এবং আজকে যে ব্যাপারটা, ওরা যে রামায়ণকে যে ব্যবস্থায় অনুবাদ করা হচ্ছে, এমনি অনুবাদ হোক, এটা সবসময় একে আমরা অভ্যর্থনা জানাই। নিশ্চয়ই এটা অনুবাদ হোক, কিন্তু এক্সচেঞ্জটা সমান হোক। এক্সচেঞ্জের ভিউজ সমান না হলে, আমাদের মূল্যবান সম্পদকে সরিয়ে রেখে আমাদের এক্সচেঞ্জ করা হচ্ছে না, আর তোমার টাকা আমাকে চাপিয়ে দেবো, সেটা তো আমি মানব না। সুতরাং আমরা যারা আছি, আমরা যারা মোটামুটি কম বেশি বুঝি যে জাতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয়তা আছে, আমরা এর প্রতিবাদ। এখানে ওই সাধারণ ব্যাপারটা নেই। এর মধ্যে যেমন এখানে অনেক আদিবাসী, এখন ধরুন অষ্টম তপশিলা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাঁওতালি ল্যাঙ্গুয়েজ, স্কুল কলেজগুলোতে আপনার কেজি টু পিজি পড়াশোনা হচ্ছে, কোনো বই নেই। যেটা ম্যাডাম মাত্র বলছিলেন, এই যারা আমরা যে কিছু ছেলেদের পড়াচ্ছি বা আমরা এই সংগঠন থেকে এগিয়ে নিয়ে আসছি, যারা এই উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে গেল, কলেজে কিসে পড়বে একটা বই নেই। ফলসিকিতে ওটা এই ওয়ান স্ক্রিপ্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ একটা কথা গভর্নমেন্টের বা একটা ব্যবস্থা রয়েছে। ফলসিকিতে কোনো বই ছাপানো, অনুবাদ করার কোনো ব্যবস্থা নেই। বিজ্ঞান কিভাবে পড়ানো হবে?
ইতিহাস কি শুধু ভাষা পড়া দিতে হবে না, তার অন্যান্যগুলো তো গুগলকে আপনার করতে হবে, ট্রান্সলেট করতে হবে। তার কোনো ব্যবস্থা কিছু নেই। একটা অসহনীয় ব্যবস্থা এসে আমরা যেখানে যে জনজাতি নিজস্ব সম্পদকে হারিয়ে তাকে এদের রামায়ণ করা মানে সেদিনে যেমন সেই কালো মেঘ আমাদের কাছে আরো এখন চলে এসেছে। সেদিনে ওরা যখন আমার ব্রিটিশ গভর্নমেন্ট এই সাঁওতালি এদের মিলিটেন্সিটা, এদের স্বদেশ প্রেমটা, এদের মাতৃভক্তিটা বা দেশমাতৃকার ভক্তি একে বিনষ্ট করার জন্য যেভাবে বাইবেলকে অনুবাদ করে প্রত্যেকটি লোককে বাইবেলে এই ধর্মে কনভার্ট করে তাদের নিজস্বতা হারিয়ে বিয়ের সৃষ্টি করা হয়েছে, আজকে সেই কালো মেঘ আবার চলে এসছে। আমি বাংলাদেশে গেছি, বাংলাদেশে তারা ওখানকার জনগণ আমরা দেখেছিল কিছু একটা সংগঠন আছে বাংলাদেশে, বাংলাদেশ ভারী ধরম গাঁওটা আছে, ওখানে গিয়ে ওরা ওদের একই অবস্থা। সমস্ত আদিবাসীরা এই জাহের থানের মধ্যে ক্রুশ বেঁধে, মাঝি থানের মধ্যে ক্রুশ বেঁধে দিয়েছে, ক্রুশ। ওরা বলছে আমরা কেন ক্রুশের মধ্যে যাব? আমাদের সঙ্গে যদি এই লোকের সঙ্গে এই লড়াই হয়, সে লড়াই তো সেদিন আমরা করি না, আজকে ঘর থেকে নিজের থেকে আমাদের এইভাবে বিনষ্ট করে কেন করবে? তারা প্রতিবাদ করেছে। সেখানে আমরা যতটুকু সাহায্য করেছি, আমার কিছু বই লেখা আছে, সেই বই লিখে তারা অনুপ্রাণিত হয়েছে, এইভাবেই চলছে। এবার আমাদের সেই যে ব্রিটিশ পিরিয়ডের সেই ব্যবস্থা আবার আমাদের উপরে নতুনভাবে দেখা দিচ্ছে, এইখানে আমাদের অবজেকশন হয়েছে। অন্যগুলো কেন আমাদের জমসিন বিনতিকে যে কারাম বিনতি, জমসিন বিনতি এখন তো বই আকারে রয়েছে, কজন জানে? এখানে অন্যান্য লিডিং ল্যাঙ্গুয়েজের লোকেরা তাদের তো শেখাতে হয়নি। আমরা তো কম বেশি রামায়ণ সবাই জানি। কেন জানি রামায়ণ? আমাদের সিলেবাসের মধ্যে সীতার বনবাস আমরা পড়েছি। আমরা যত শব্দ গল্পগুলো আমাদের সিলেবাসের মধ্যে বাংলা সাহিত্যে, হিন্দি সাহিত্যে সমস্ত ওইখান থেকে এসছে, রামায়ণ মহাভারত থেকে এসছে। আমরা ব্যাপার কম বেশি সবাই জানি। তাহলে কিসের এখন প্রয়োজন হলো যে একে আরো নতুন করে সরকার নিজে অনুবাদ করবেন? ওনাকে আমাদের এই যে সমস্ত সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাচ্ছে, আমাদের বাংলা ভাষা থেকে, সংস্কৃত ভাষা থেকে, এই তো উনি যেটা বললেন আপনার ধরুন, আমি মানে যেটা বললেন যে হিন্দি ভাষা থেকে সাঁওতালি ভাষা ট্রান্সলেট হচ্ছে, ট্রান্সলেশন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু সাঁওতালি ভাষার যে সাহিত্য আছে, সাঁওতালি ভাষা, তাকে তো অন্য ভাষায় ট্রান্সলেট করা হচ্ছে না। তো এদিকটাও দেওয়া হোক। প্রতিবাদ আমাদের ওইখানে একজন ছোটকে বড় বোঝাটা চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ছোটকে যে বড়কে ওর ব্যাপারটা জানা দরকার, সেটার তো প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা দাবি করছি, এটা আমরা সাহিত্য পরিষদ থেকে বলেছি, আমরা ভারত সরকার 2022 থেকে এই ধর্মীয় আধারে ওটা তৈরি করছি, সেই ব্যবস্থাতে যে আমাদের যতগুলো এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাচ্ছে যাব, তাকে ভারতীয় অন্যান্য লিডিং ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হোক। আমরা এই যে ভারতবর্ষের প্রাচীনতম একটা লোক আমরা রয়েছি, জনগণ রয়েছি ভারতে, আমাদের এরা থাকার পরে রয়েছে বিশ্ব দরবারে আদিবাসী দিবস ফলো আপ হচ্ছে, ইন্ডিজিনাস পিপলস ডে 1994 সাল থেকে রাষ্ট্রসংঘ একটা সিদ্ধান্ত রেজুলেশন নিয়ে ওনারা এটা আদিবাসী তার নিজের প্রতি না বেঁচে থাকে নিজস্বতার মধ্যে। তাহলে এই 9ই আগস্ট সারা বিশ্বের সঙ্গে ভারতবর্ষে পালিত হচ্ছে, সরকার পালন করছে, কিন্তু আদিবাসী তার আদিবাসীত্বকে বিদিষ্ট করে দেওয়া হবে। তাহলে ইন্ডিজিনাসনেসটা থাকবে কোথায়? একদিকে মাটি রাখার একটা দপ্তর খোলা হয়েছে, সেই দপ্তর থেকে আপনার কোটি কোটি টাকা তার অ্যালটমেন্ট আছে, সে টাকা কিছুই খরচ হয়। এখানে যে হোস্টেলগুলো আছে, আদিবাসীর কত ছেলে মেয়েরা রয়েছেন, তারা এই পড়াশোনা করতেই পারছে না। সেই হোস্টেলের আমরা দেখেছি সব জানলা নেই, দরজা নেই, থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, কোনো সুপারিনটেন্ডেন্ট নেই, কিছুই নেই। তাহলে এই ব্যবস্থা আমরা পাশাপাশি এটা চাইছি। আমাদের এটা এই সরকারের যে ভারতীয় সংবিধানের যে বিভিন্নতা শব্দের একতা, যে এই যে ডাইভার্সিটি ইউনিটির মধ্যে রয়েছে, এই ব্যবস্থায় আমরা বাঁচতে চাই। এবং ভারতবর্ষের যত আদিবাসী জনগোষ্ঠী আছে, জনগণ আছে, যত জাতি, এখানে ধরুন এই কোঁড়া আছে, ভিল আছে, মুন্ড আছে, পশ্চিমবঙ্গে আমাদের এখানে মুন্ডা আছে, লোধা আছে, এই যারা রয়েছে টোটো সম্প্রদায় তো হারিয়ে গেল, সব শেষ হয়ে গেল। এটা কি মানব সম্পদের ক্ষতি নয়?
আজকে আপনার এই জানোয়ারদের যে অবস্থা, যারা যদি আমরা কেউ গিয়ে থাকি, জানোয়ার প্রায় বিনষ্ট, প্রায় উইঙ্গারও প্রায় শেষই হয়ে গেছে। কি করে হচ্ছে, এদের নিজস্ব ধারা থেকে ওদের গভর্নমেন্ট অফ বাচ্চারা ওখানে একটা শো করে রেখে একটা চিড়িয়াখানা করা হয়েছে। সেখানে যাতে ওরা নিজের মধ্যে থাকে, ও কিছু লোক এসে এখানে আপনার পর্যটকরা আসবেন, দেখবেন, যাবেন, এই ব্যবস্থা হচ্ছে। তাহলে আমাদের এই ব্যবস্থাগুলো করতে হবে। এবং এখান থেকে আমাদের যদি সারিধরম গ্রন্থ জমসিং বিনতির কথা আপনারা কেউ জানতে চান, দেখবেন। এখন আপনাদের কাছে কেউ হয়তো আসেন, দেখবেন প্রকাশ করে। তাতে করে এইটাকে প্রকাশ করলে পৃথিবীর যত সম্পদ আছে, মানব সম্পদ, এই সমস্ত আদিবাসীদের ভাষাসমূহে ধর্মগ্রন্থগুলোতে আছে। এটাকে সামনে চলে যাও। এই যে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান গাছ বাঁচান, বিশ্ব পরিবেশবিদরা আজকে হাহাকার করছে। এই গাছের সেবা করছে কে? এই জমসিংবিদ্যুতে সেবা আছে। কাজে এই ব্যবস্থাপনায় আমরা এই যে প্রেক্ষাপটে আপনারা আজকে সমবেত হয়েছেন, আমি এই আলোচনা বিস্তৃত করতে চাই না, সংক্ষেপে যতটুকু বললাম। আমরা সঙ্গে রয়েছি। আমরা বিভাজিত কথা ঠিক না, আমাদের এটা বিভাজন করা হয়েছে। প্রত্যেকটি জাতির নিজস্ব একটা ধর্ম আছে, সেই ধর্মের মধ্যেই সমাজ তৈরি আছে। সেই সমাজ থেকেই জাতি তৈরি আছে, জাতি থেকে তার সাহিত্য তৈরি আছে। যদি আজকে যদি এই পার্টিকুলার ধরুন এই সাঁওতাল সম্প্রদায়, তাদের যদি নিজস্বতা ধর্মগ্রন্থ জমসিং বিনতি ওরিয়েন্টেড ব্যবস্থা না হয়, রামায়ণ ওরিয়েন্টেড হয় কি গীতা ওরিয়েন্টেড হয়, এই ব্যবস্থাই শেষ হয়ে যাবে। তাহলে সাহিত্য শেষ হয়ে যাবে। সাহিত্যের চরিত্রগুলো সমাজ থেকে আসবে। ইংরেজি সাহিত্য ওই চরিত্র থেকে এসে, বাংলা সাহিত্য বাংলা থেকে সমাজ থেকে এসে, বাঙালি সমাজ থেকে, হিন্দু সমাজ থেকে এসে সাঁওতালি সাহিত্য কোথায় তৈরি হবে যদি সবাই হিন্দু হয়ে যায়? তাহলে এইখানে আমরা তো এখানে আমরা এই ব্যবস্থায় আপনাদের সকলের সঙ্গে আমরা রয়েছি। আমরা পরবর্তীতে আরও আলোচনা করবো। আমি কিছু এখানে বইও নিয়েছি। আমি কিছু লেখালেখি করি, সাহিত্য লাইনেও করি, ধর্মের লাইনেও করি। যেখান থেকে উনি পাঠ করলেন আমাদের এই আমার পুত্র ছেলে করলেন, সেটা আমাদেরকে বই থেকে নেওয়া হয়েছে, লাইনের পর থেকে নেওয়া হয়েছে। তো এই অবস্থায় আমি সারিধরম গ্রন্থে জমসিং বিনতি লিখেছি, আমি সাঁওতালিতে কাব্যে লিখেছি। জমসিং বিনতি আছে, সাধু রামচাঁদ মুর্মুর আছে লিটে করে, কজন পড়েছেন? জমসিং বিনতি আছে আপনার মঙ্গল সরেন, কজন পড়েছেন? যেনার কমন স্ট্রিমরা জানিয়ে নেবে ব্যাপারটা। তাই এই দায়িত্ব তো গভর্নমেন্টের। যেখানে একদিকে ভাষাকে স্বীকৃতি দিচ্ছে, ভাষাকে পড়াশোনা করাচ্ছে, ভাষা দিয়ে মানুষকে যাতে মাতৃভাষা মাতৃদুগ্ধ সময়, তাহলে সন্তান থেকে মাতৃভাষা কি মাতৃদুগ্ধ নয়? এখন কথা হলো, কোর্স খুলে দেওয়া হলো, কেজি টু পিজি স্টার্ট হলো, সিলেবাস হলো, কোনো বই নেই। তাহলে আমরা চাইছি, সরকার দৃষ্টি এদিকে বলাতে চাইছি, প্রতিবাদটা এখন ভাই বললেন যে আমরা কার বিরুদ্ধে, আমাদের প্রতিবাদটা সরকারের বিরুদ্ধে। এখানে ইউনিভার্সিটিকে বলছে তোমরা এটা করো, এবার চাপিয়ে দেওয়া হবে কেন? আমরা তো বলেছি, আমাদের যাতে বুদ্ধিজীবী ছেলেরা বলেছে না, আমরা তোমরা নামের অনুরোধ করবে না। এর মধ্যে একটা অন্য ধরনের আমরা গন্ধ পেয়েছি, যেটা ব্রিটিশরা করেছিল। এখানে এই করে একদিন রাজত্ব করে ভারতবর্ষকে ধ্বংস করে দিয়ে এখানকার সম্পদ লুট করে আমাদের শুধু যে দেশকে শেষ করেনি, এখানকার আদিবাসীদের তোমার সমাজ ব্যবস্থাটাকে তছরূপ করে দিয়ে আশা করি এই সংক্ষেপের মধ্যে যতটুকু বললাম, পরে আলোচনা হবে। জয়